সেদিন রাতে আমি বুঝেছিলাম আমার নিজের ঘরেই আমি একা হয়ে গেছি। আমার নাম মেঘলা। আমি পশ্চিমবঙ্গের একটা ছোট শহরের মেয়ে। ছোটবেলা থেকে খুব সাধারণভাবে বড় হয়েছি। আমাদের পরিবারে বেশি টাকা ছিল না, কিন্তু শান্তি ছিল। বাবা সবসময় বলতেন, মেয়ের বিয়ে যদি ভালো বাড়িতে হয় তাহলে মেয়ের জীবন ঠিক হয়ে যায়। আমিও তাই বিশ্বাস করতাম। আমার বিয়ে হয়েছিল অমিতের সাথে। অমিত কলকাতায় একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত। বিয়ের সময় সবাই বলেছিল আমি খুব ভাগ্যবতী, কারণ আমার স্বামী দেখতে ভালো, চাকরি আছে, আর তাদের পরিবারও বেশ ভালো। বিয়ের প্রথম কয়েক মাস আমার জীবনটা যেন স্বপ্নের মতো ছিল। শ্বশুর শাশুড়ি ভালো ব্যবহার করতেন। অমিতও আমাকে খুব যত্ন করত। আমি মনে মনে ভাবতাম সত্যিই আমার জীবনটা সুন্দর হয়ে গেছে। কিন্তু ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করলো। একদিন সকালে শাশুড়ি হঠাৎ বললেন, বাড়ির কাজ ঠিক মতো করতে শিখতে হবে, এই বাড়িতে অলসতা চলে না। আমি চুপ করেছিলাম, কারণ নতুন বউ হিসেবে বেশি কিছু বলাটা ঠিক মনে করিনি। তারপর থেকে ছোট ছোট বিষয় নিয়ে প্রতিদিন আমাকে কথা শুনতে হতো। রান্না ঠিক হয়নি, ঘর পরিষ্কার হয়নি, অতিথিকে ঠিক মতো আপ্যায়ন করিনি, সব কিছুতেই আমার দোষ। অমিত প্রথমে আমাকে সান্ত্বনা দিত, বলতো, মা একটু রাগী, তুমি মন খারাপ করো না। আমি ভাবতাম সময় গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কয়েক মাস পর আমি বুঝলাম অমিতও ধীরে ধীরে বদলে যাচ্ছে। সে আগের মতো আমার সাথে কথা বলতো না। অফিস থেকে ফিরেও ফোন নিয়ে ব্যস্ত থাকতো। আমি কিছু বললেই বিরক্ত হয়ে যেত। একদিন রাতে আমি দেখলাম সে বারান্দায় দাঁড়িয়ে কারোর সাথে ফোনে খুব আস্তে আস্তে কথা বলছে। আমাকে দেখেও হঠাৎ ফোনটা কেটে দিল। আমি জিজ্ঞেস করেছিলাম, কার সাথে কথা বলছিলে? সে খুব রেগে গিয়ে বলল, তোমাকে সবকিছু বলতে হবে নাকি? প্রথমবার আমার খুব অদ্ভুত কিছু অনুভূতি হয়েছিল। তারপর থেকে আমি লক্ষ্য করতে শুরু করলাম, অমিত প্রায় লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলে। একদিন তার ফোনটা টেবিলে পড়েছিল। আমি ধরতে চাইনি, কিন্তু হঠাৎ একটা মেসেজ এলো। মেসেজটা পড়ে আমার হাত কাঁপতে শুরু করলো। সেখানে লেখা ছিল, কাল দেখা করব, তোমাকে খুব মিস করছি। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি, কারণ এই মেসেজটা তার কোনো অফিসের সহকর্মী ছিল না। পরদিন সকাল থেকেই আমার মাথার ভিতরে শুধু একটা প্রশ্ন ঘুরছিল, মেসেজটা কে পাঠিয়েছিল? আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম, হয়তো ভুল বুঝছি, কিন্তু মনে শান্তি পাচ্ছিলাম না। কয়েকদিন পর আমি সত্যিটা জানতে পারলাম। সেদিন দুপুরে অমিত অফিসে ছিল। হঠাৎ তার ফোনে একটা কল আসে। ফোনটা টেবিলে ছিল। আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম, ধরবো কি ধরবো না ভাবছিলাম। শেষে ফোনটা ধরলাম। ওপাশ থেকে একটা মেয়ের গলা। সে খুব স্বাভাবিকভাবে বলল, অমিত, তুমি কখন আসবে? আমি অপেক্ষা করছি। আমি কিছু বলতে পারিনি, শুধু ফোনটা কেটে দিয়েছিলাম। সেদিন বিকেলে অমিত বাড়ি ফিরে আসতেই আমি জিজ্ঞেস করলাম। প্রথমে সে সবকিছু অস্বীকার করলো, কিন্তু যখন আমি ফোনের কথা বললাম তখন সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে সে বলল, হ্যাঁ, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক আছে। আমার মনে হচ্ছিল পৃথিবীটা থেমে গেছে। আমি জিজ্ঞেস করেছিলাম, তাহলে আমার সাথে বিয়ে করলে কেন? সে খুব ঠান্ডা গলায় বলল, বাড়ির চাপে। সেদিন প্রথমবার বুঝেছিলাম আমি এই বাড়িতে শুধু একটা দায়িত্ব। কিন্তু এর থেকেও বড় ধাক্কাটা তখনও বাকি ছিল। কয়েকদিন পর এক রাতে খাবার টেবিলে অমিত হঠাৎ বলল, সে নাকি আবার বিয়ে করতে চায়। শ্বশুর শাশুড়ি তখন পাশে বসেছিলেন। তার আশ্চর্যের বিষয়, তারা কেউই আপত্তি করেননি। আমি অবাক হয়ে তাদের দিকে তাকিয়েছিলাম। সেদিন বুঝলাম এই বাড়িতে আমার জন্য কেউ নেই। অমিত সেদিন যখন সে আবার বিয়ে করতে চায় এই কথা বলল, তখন আমি কিছুক্ষণ কথাই বলতে পারিনি। আমার মনে হচ্ছিল আমি হয়তো ভুল শুনছি। আমি শাশুড়ির দিকে তাকিয়ে বললাম, এটা কি করে সম্ভব মা? তিনি খুব শান্ত গলায় বললেন, আমাদের বংশের ছেলে একটাই, অমিতের জীবনটা সুখে কাটানো দরকার। তারপর তিনি এমন একটা কথা বললেন যেটা শুনে আমার বুক কেঁপে উঠল। তিনি বললেন, তুমি তো এখনো মা হতে পারোনি। আমার বিয়ে তখন মাত্র 2 বছর হয়েছে, কিন্তু এই 2 বছরেই তারা আমাকে এমনভাবে দোষ দিতে শুরু করেছিল যেন সবকিছু আমার জন্যই হচ্ছে। আমি অনেকবার ডাক্তার দেখাতে বলেছিলাম অমিতকে, কিন্তু সে কখনো যেতে চাইতো না, শুধু আমাকে বলতো সব দোষ তোমার। সেদিন রাতে আমি একা ঘরে বসেছিলাম। আমার চোখ দিয়ে শুধু জল পড়ছিল। আমি ভাবছিলাম, আমি কি সত্যিই এত বড় অপরাধ করেছি?
তারপর ধীরে ধীরে বাড়ির পরিবেশ আরো খারাপ হতে শুরু করলো। শাশুড়ি প্রায় প্রতিদিনই আমাকে অপমান করতেন। কখনো বলতেন আমি নাকি অশুভ, কখনো বলতেন আমি এই বাড়ির জন্য অমঙ্গল। অমিত তখন আর আমার পাশে দাঁড়াতো না। উল্টো সে প্রায়ই বলতো, তুমি চাইলে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারো। আমি তখন শুধু একটাই কথা ভাবতাম, যদি আমি চলে যাই তাহলে সমাজ কি বলবে। সেদিনের রাতটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। সেদিন সবাই ভেবেছিল আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু হঠাৎ আমার তৃষ্ণা পেয়েছিল। আমি পানি খেতে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ ড্রয়িং রুম থেকে আস্তে আস্তে কথা বলার শব্দ শুনতে পেলাম। আমি থেমে গেলাম। ওখানে অমিত, শাশুড়ি আর শ্বশুর বসে কথা বলছিলেন। আমি দরজার পাশে দাঁড়িয়েছিলাম। তারপর আমি এমন একটা কথা শুনলাম যা শুনে আমার হাত পা কাঁপতে শুরু করলো। শাশুড়ি বলছিলেন এই মেয়েটা থাকলে অমিতের দ্বিতীয় বিয়ে করা কঠিন হয়ে যাবে। তারপর শ্বশুর বললেন ওকে যদি নিজেই চলে যেতে বাধ্য করা হয় তাহলে কেমন হয়। অমিত তখন বলল আমি চেষ্টা করছি, ওকে এমন অবস্থায় নিয়ে যাব যেন ও নিজেই বাড়ি ছেড়ে চলে যায়। আমার চোখ দিয়ে তখন জল পড়ছিল। আমি ভাবছিলাম যে মানুষটাকে আমি সবচেয়ে বেশি বিশ্বাস করছিলাম সেই মানুষটাই আজ আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর পরিকল্পনা করছে। সেদিন রাতে আমি একটুও ঘুমাতে পারিনি। আমি জানতাম না আমি কি করব, কিন্তু এরপর যা ঘটেছিল সেটা আমার জীবনটাই বদলে দিয়েছিল। কয়েকদিন আমি কিছুই বলিনি, আমি শুধু সবকিছু লক্ষ্য করছিলাম। অমিত আগের থেকেও বেশি সময় বাড়ির বাইরে থাকতে শুরু করলো। শাশুড়ি প্রায়ই বলতেন এই বাড়িতে তোমার কোনো দরকার নেই। একদিন তিনি সরাসরি বলেই ফেললেন, তুমি যদি ভালোভাবে চলে যাও তাহলে সবারই সুবিধা হবে। সেদিন আমার ভিতরে যেন কিছু ভেঙে গেল। তখন আমার বাবার কথা খুব মনে পড়ছিল। বাবা সবসময় বলতেন কোনো অন্যায় সহ্য করতে নেই। সেদিন রাতে আমি আমার বাবাকে ফোন করলাম, সব কিছু খুলে বললাম। ফোনের ওপাশে তো অনেকক্ষণ নীরবতা ছিল। তারপর বাবা শুধু একটা কথা বললেন, তুই একা না। সেই কথাটা শুনে আমার বুকটা হালকা হয়ে গিয়েছিল। পরদিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি আর এই বাড়িতে চুপ করে অপমান সহ্য করব না। পরের দিন সকালেই আমি আমার সব জিনিস গুছিয়ে ফেললাম। অমিত তখন অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছ? আমি খুব শান্ত গলায় বললাম, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সে প্রথমে ভাবলো আমি হয়তো ভয় পেয়ে যাচ্ছি, কিন্তু যখন সে দেখলো আমার বাবা বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন তখন তার মুখের রং বদলে গেল। আমি যাওয়ার আগে শুধু একটা কথা বলেছিলাম, আমি কোনোদিন কারো জীবনে জোর করে থাকতে চাই না। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। আজ অনেক বছর হয়ে গেছে। আমার জীবন আবার নতুন করে শুরু হয়েছে, কিন্তু মাঝে মাঝে রাতে যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে তখন মনে হয় মানুষের সবচেয়ে বড় কষ্টটা আসে তখনই, যখন নিজের মানুষই আপনাকে একা করে দেয়।